नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशिर बर्षफल 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের বর্ষফল বিচার করব। আজকে সব কিছু বলবো। ভিডিও বড় হবে, একদিনে না পারো দুদিনে দেখবে ভালো লাগবে। সময় নিয়ে দেখো, অনেক কিছু বলবো। তার মধ্যে প্রতিকার, শুভবার, দিন, মাস, মিত্র রাশি, শত্রু রাশি, শুভ বর্ণ, শুভ রত্ন, শুভ সংখ্যা, সব কিছু বলবো। শুভ তিথি আমি একটার পর একটা সব নোট করে সাজিয়ে গুছিয়ে যেগুলো বলার আমি আজকের বিষয়টা আজকে তুলে ধরব। সমস্ত বিষয়গুলোকেই তোমাদের সামনে হাজির করব। সময় লাগবে, একটু ধৈর্য ধরে দেখবে, ভালো লাগবে। আমি সব গুছিয়ে নিয়েছি, কি বলতে হবে, কোনগুলো বাদ চলে যেন না যায়, কিছু যেন বাদ না যায়, আমি সব গুছিয়ে নিয়েছি। একটু সহযোগিতা করো, মন দিয়ে শুনবে, আমি সব বলে যাব। বর্ষফলের ভিডিও বলে কথা, 12 মাসের সব কিছু বলতে হবে। শরীর স্বাস্থ্য, প্রেম দাম্পত্য, বিদ্যা বুদ্ধি, তারপর ব্যবসা বাণিজ্য, কর্ম চাকরি, একটার পর একটা বলে যাব। একটু সময় তো লাগবেই, একটু সময় দিতেই হবে। আমি সব কিছু সংক্ষেপে একদম খুব কম সময়ে বলতে পারি না, তোমরা জানো সব। তো আমি আজকের ভিডিওটা চেষ্টা করব খুব ইন্টারেস্টিং করে তোলার। একটু মন দিয়ে শোনো। বৃশ্চিক রাশি সম্বন্ধে বলতে গেলে আমি একটাই কথা বারবার বলি যে তোমরা এমন একটা রাশিতে জন্ম নিয়েছো যে তোমরাই যদি পারো তো কিছু করতে, আবার যদি পারো তো কিছু ভাঙতে। তোমরাই পারো করতে, আবার তোমরাই পারো ভাঙতে। তোমাদের মধ্যেই সেই শক্তি আছে। মঙ্গলের শক্তি, মঙ্গলের ধ্বংস ক্ষমতা দুটোই আছে। সৃষ্টি করার ক্ষমতা, ধ্বংস করার ক্ষমতা দুটোই আছে। হতাশ না হয়ে নতুন বছরকে শুরু করো নতুনভাবে। যা গেছে তা গেছে। পাস্ট সবসময় পাস্ট হয়, তা ফিরে আসে না। নতুন বছর, নতুন আশার কথা, নতুন সম্ভাবনার কথা বলবে, নতুন আশার কথা শোনাবে। নতুনভাবে সব শুরু করো। পুরনো দিনের সব ভুলে যাও, যা হয়ে গেছে। কাউকে দিয়েছো, পাওনি, ঠিক আছে। কাউকে হয়তো আবার পাবে, দিতে হবে। নেওয়া দেওয়া, আসা যাওয়া, লাভ লোকসান সব থাকবে। এগুলো নিয়ে জীবনকে এগিয়ে যেতে হবে। এগুলো জীবনের অঙ্গ, ঘাবড়ালে চলবে না। প্রতি বছর এটা হবে, কোনো বছরে সেটা পাল্টাবে না। প্রথম দিন কয়েকদিন আমরা একটু উদ্যমের সঙ্গে, কিছুদিন আমরা কেউ শপথ করে, কেউ অঙ্গীকার করে যে আজকে এই বছর থেকে প্রতিদিন আমি এই কাজগুলো করব, ব্যাড হ্যাবিট ত্যাগ করে দেবো। আদতে কিছুই হয় না, হবেও না। হবে না আবার কেন হবে? কিন্তু ওই 2 দিন করব, তারপরে অঙ্গীকার করব যে খুব 3 দিন করলাম আর তারপর থেকে করলাম না, এরকম করে লাভ নেই। তাই যেটা পারবে, যতটুকু পারবে সেইগুলোই করবে, বাকিগুলো করার কোনো দরকার নেই। মাথা খারাপ করার কিছু নেই, ঠিক আছে? তাই বলছি, নতুন বছর, নতুন দিন, নতুন আশা, নতুন স্বপ্ন, সব কিছুই নতুন, সম্ভাবনা নতুন। এগিয়ে যাও নতুনভাবে। যা ভুল আগে করেছো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে এগিয়ে চলো। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর ভরসা রাখো। দেখবে আগামী বছরটা 2024 সালটা যা কাটিয়েছো এতদিন পর্যন্ত, তার থেকে অনেক ভালো কাটাবে, এটা আমি বলছি। অনেক ভালো সময় আসছে, খুব ভালো সময়। কারণ তোমাদের মনে রাখবে, তোমাদের রাশির সপ্তমে বৃহস্পতি থাকবেন। সপ্তমভাবে বৃহস্পতি, কালপুরুষের একাদশভাবে লাভের ঘরে শনিদেব, তোমাদের চতুর্থভাবে শনিদেব থাকবেন সারা বছর।
শশমহা রাজযোগ তৈরি করবেন, যার সূচনা গত বছরেই করে দিয়েছেন শনিদেব। অনেকে ফল পেতে শুরু করেও দিয়েছ। এই বছর 2024 সপ্তম অর্থাৎ কেন্দ্রস্থানে বৃহস্পতি রাজযোগের সমান। সপ্তম ভাব মানে দাম্পত্য জীবন, সপ্তম ভাব মানে ব্যবসা, সপ্তম ভাব মানে নতুন সম্ভাবনা। এই বিষয়গুলো মনে রেখো। সব বছরে বা প্রতি বছরে কিন্তু সপ্তমভাবে বৃহস্পতি যান না। তোমাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবেন গুরুদেব। সারা বছর লগ্নে কৃপা দৃষ্টি রাখবেন, সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি, শুভ দৃষ্টি রাখবেন। তাই সম্ভাবনা আছে, অনেক বড় সম্ভাবনা আছে। মনে রেখো, এগুলো মনে রেখে মাথায় রেখে কাজ করবে, দেখবে গুরুর আশীর্বাদ না চাইলেও পাবে। আমি বলছি, আমার কথা যারা বিশ্বাস করো তারা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবে, দেখবে বিপদ থেকে উদ্ধার পাবে। যে কথাগুলো আমি বলেছিলাম আগামী দিনেও আবার বলবো, এবং গত দিনে যেগুলো বলেছি আবার আমি একবার রিপিট করে নিচ্ছি সংক্ষেপে। যেগুলো বলেছি যে বৃশ্চিক রাশির কিছু নিয়ম আছে, বৃশ্চিক রাশির জন্যই শুধু। এই নিয়মগুলো ফলো করলে তোমরা দৈবের কৃপা অযাচিতভাবে পাবে। তোমাদের চাইতে হবে না, সাধ্যে হবে না, তোমরা সেটা ফিল করো। অনেকেই করো। কি করো? দেবতা তোমাদের আশীর্বাদ করুক এটা তোমাদের বলতে হয় না, তারা অটোমেটিক করেন। শুধু কিছু নিয়ম ফলো করতে হবে, তার সঙ্গে কানেক্ট করার যে উপায় সেগুলোই খালি একটু ফলো করতে হবে। করবে, দেখবে শক্তি পাবে, পথ পাবে, ভরসা পাবে, শান্তি পাবে, শক্তি পাবে, নতুন আশার আলো পাবে। এই বছরটা সেই রকমই যাচ্ছে, হবে। হতাশ হবার কিছুই নেই। বললাম না, প্রতি বছর কিন্তু গুরুদেব সপ্তমভাবে থাকেন না। এতদিন হয়তো খারাপ হয়েছে, তার মানে এটা নয় যে আবার আগামী দিনটাও খারাপ হবে। একদমই তাই নয়। বৃশ্চিক রাশির অনেক মানুষ আছেন যারা জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন, সম্মান পেয়েছেন, পাচ্ছেন, আগামী দিনেও পাবেন। তাই তোমরা গত দিনের সমস্ত কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করো। আমি বলছি তোমরা যদি সৎ পথে থাকো, ঈশ্বর তোমাদেরকে দিয়ে বহু বড় কিছু করিয়ে নেবেন, বহু বড় কিছু কাজ করিয়ে নেবেন। যে কাজগুলো তোমাদের পরিচয় দেবে, প্রতিষ্ঠা দেবে, মান সম্মান দেবে, অর্থ দেবে, শান্তি দেবে। আমি বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য কিছু আজকে মনে করেছি যেগুলো না বললেই নয়, সেগুলো আমি কিছু সংক্ষেপে বলার চেষ্টা করছি। তারপর বর্ষফল বলবো, তারপর প্রতিকার বলবো, শুভ দিন তিথি বার যেগুলো বলবো, সেগুলো সব বলে যাব। আমি সবটাই বলবো, সময় লাগবে, ভিডিও বড় হবে, একটু ধৈর্য ধরে শোনো। যারা বড় ভিডিও পছন্দ করো তারা তো দেখবেই। আবার বলছি, যারা ছোট চাও তারা একদিনে না পারো 2 দিনে দেখবে। তবে দেখো, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। বোঝার উপায় আমি বলে দেব। আগামী দিনে আরও অনেক ভিডিও আনবো, যেগুলো তোমরা দেখলে বা যে বিষয়গুলো নিয়ে ভাবলে তোমাদের জীবনে উন্নতি ঘটবে, এটা আমি বলতে পারি। অনেক টিপস আনবো। আমি গত কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে চাপে থাকি, তাই আমি নিয়মিত ভিডিও আনতে পারছি না, অনেক কাজে থাকতে হয়। তো তার মধ্যে থেকেও চেষ্টা করি আমার প্রিয় রাশির মানুষদের জন্য কিছু ভিডিও আনতে, আর কিছু টিপস আনতে, কিছু উপায় বের করতে, যাতে তাদের কাজে লাগে, তারা শেখে আর তাদের উপকার হয়। আগামী দিনেও তাই করব, আজকেও তাই করার চেষ্টা করছি। বৃশ্চিক রাশির তোমরা জানো লোকেরা যে তোমাদের রাশি স্থির রাশি, তোমাদের রাশির অধিপতি মঙ্গলদেব, শক্তির স্বরূপ মঙ্গলদেব। কিসের স্বরূপ? যোদ্ধা। মঙ্গলদেব যোদ্ধা। মনে রেখো, যারা যোদ্ধার রাশিতে জন্মগ্রহণ করে তাদের জীবনটাই যুদ্ধ। যুদ্ধ তাদের করতেই হবে, আর যুদ্ধটা যাদের করতে হয় তাদের জীবনটা সহজ হয় না, এটা সবাই জানে। তাই তোমরা যদি বলো যে জীবন হবে একবারে আরামের শয্যা, তা হবে না। জীবনটা কণ্টক শয্যা, এটা ভেবেই তোমরা প্রতিদিন বাঁচবে। যদি
জীবনের পথে কাঁটা না পেয়ে গোলাপ ফুল পাও, জানবে সেদিনটা ভালো বেঁচে গেলে। তবে তোমাদের পথে কাঁটা থাকবেই, এটা মনে রেখো। বৃশ্চিক রাশি স্থির রাশি, স্থির জল, স্থির ইমোশন, স্থির আবেগ। তার জন্য স্থির মানে কি, যে কোনো জায়গা বা যে কোনো জল বা যে কোনো পাত্র বা যে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে কি হয়, সেটা আস্তে আস্তে ক্ষয় প্রাপ্তির দিকে এগিয়ে যায়। ক্ষয় প্রাপ্তি। পৃথিবী ঘুরছে, এই ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু, সমস্ত গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক, সমস্ত কিছু, আলোকপুঞ্জ, নক্ষত্রপুঞ্জ সবাই কিন্তু ঘুরছে। ঘোরা, চলা এবং অস্থির থাকা আমাদের এটা নিয়ম, এটা জগতের নিয়ম। পরিবর্তন জগতের নিয়ম, এটা মনে রেখো। তো আমাকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন নিজেকে করে নিতে হবে। যদি না পারো তাহলে কখনো কখনো জগতের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়, সমস্যা হয়। এই বিষয়টা মনে রেখো যে তোমাদেরও পরিবর্তন করতে হবে নিজের সব কিছুকে, লাইফস্টাইল, হ্যাবিট, চিন্তাভাবনা, কাজের প্যাটার্ন, সব কিছু। যে নিয়মে এতদিন ব্যবসা করে এসেছো, এই বর্তমান সময়ে সেই নিয়মটাই যে কাজে লাগবে এমন নয়, এরকম হতে পারে না। স্থির হয়ে থেকো না। তোমাদের নেগেটিভিটি হলো স্থির হয়ে থাকা বা গোঁড়া হয়ে থাকা, রক্ষণশীল হয়ে থাকা। তার মানে কি, নতুন যুগের সঙ্গে নতুনভাবে তাল মিলিয়ে চলতে হবে। সব কিছু সেটা হ্যাবিট হতে পারে, নিজের লাইফস্টাইল হতে পারে, চিন্তাভাবনা, ব্যবসা, কাজের ধরন, দাম্পত্য জীবন, সব কিছু। শরীর স্বাস্থ্য, আমরা আগে যেভাবে যে নিয়মে শরীরকে ভালো রাখতাম, এখন আর সে নিয়ম কাজে লাগবে না। শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে আধুনিক পদ্ধতিকেই ফলো করতে হবে। সেই ব্যাপারে যদি আমি রক্ষণশীল হই তাহলে আমার শরীরের ক্ষতি হবে। এই একটা উদাহরণস্বরূপ বললাম। সমস্ত ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য। তো আমি কিছু বলে রাখি যে স্থির জল যখন হয়, স্থির ইমোশন যখন হয়, তখন অন্য মানুষরা আমাকে, আমার দুর্বলতাকে ভালো মানুষকে ব্যবহার করে, সুযোগ নেয়। আমি যে সৎ, এই সৎ মানুষ বলে আমি কাউকে সহজে বিশ্বাস করি বলে আমাকে সবাই যে যার মতন করে ভাবতে শুরু করে এবং সময় পেলে ব্যবহার করে নেয়, কাজে লাগিয়ে নেয়। আমিও উদার মনে সেটা করে ফেলি, কিন্তু এটা তো আর করা যাবে না। এগুলো সব সময় করা সম্ভব হয় না। বর্তমান সময়ে এটা সব সময় এটা করা ঠিক নয়। তাহলে আমি এতদিন যার যা বয়স, ধরা যাক কারোর বয়স 30 বছর, 30 বছর বয়সের মোটামুটি 20-21 বছর বয়স পর্যন্ত কেউ পড়াশোনা করে চালিয়েছে। তো এই 21 থেকে এই যে 30, এই যে 8-9টা বছর বা 9টা বছর ধরা যাক, এই সময়কালে যদি কেউ ভাবে যে আমি ছাত্র জীবনের মতো চলবো, তা তো হবে না। ছাত্র জীবনের মতো চলবে না। তাকে সংসার জীবনে প্রবেশ করতে হয়েছে, সংসারের যে নিয়ম সেই নিয়ম ফলো করতে হবে। ছাত্র জীবনে কি হয়েছে, আমি পড়তাম, আমার শুধু পড়াই কাজ ছিল। অফ টাইমে কেউ বলতো দাদা এখানে যাবে, চলো, ও ডাকলো, চলে গেলাম। এখনও যাও, কিন্তু নিজের কাজটা করে। কোনো বিনোদনের সুযোগ এসেছে, বিনোদনের সুযোগ, কোথাও অনুষ্ঠান হচ্ছে, ডাক এলো, চলে গেলাম। সেটা ছাত্র জীবনে চলে, কিন্তু সেটা তো আর সংসার জীবনে চলবে না। এই বিষয়গুলোই মাথায় রাখতে হবে। তো এই যে বলছি, বৃশ্চিক রাশির জল ডোবার জল, পুকুরের জল, মানে ইমোশনটা স্থির। আমি কাউকে, এটা মানে হলো আমার যে মনে যে আবেগ আছে সেটা আমি কাউকে শেয়ার করতে পারছি না, করি না। আমরা জেনারেলি আমরা করতে পছন্দ করি না। তার মানে কি, আমি যদি আমার যন্ত্রণা, আমার সব কিছু যা কিছু আছে, ইমোশন, আবেগ, যা কিছু, খারাপ হোক ভালো হোক, যদি আমি জমিয়ে রাখি আমার মধ্যে, তাহলে কিন্তু আমার যে পরিবারে যে অন্যান্য সদস্যরা আছে তারা আমার পেনটা, যন্ত্রণা জানতে পারবে না। উপর থেকে আমাদের হাব ভাব দেখে মনে করে যে আমরা খুব সুখে আছি, দারুণ আছি, বিন্দাস আছি। তাহলে কি হয়, পরিবারের লোকেরা বললো বা বিন্দাস আছে, চলো একে একবার
এই কাজের জন্য বলা যাক, বা এই কাজের জন্য কিছু সাহায্য চাওয়া যাক, সেটা অর্থ হতে পারে, সময় হতে পারে। চেয়ে বসলো, তুমি তো বিন্দাস আছো, দেখাচ্ছ উপরে উপরে, বাহ কি মজা, চলো আজকে। এই দাদারা তো সবসময় হাসি খুশি থাকে, মনের মধ্যে যন্ত্রণা আছে তো ওটাকে দেখতে পাচ্ছে না, হাসি খুশি থাকে, অনেক সময়, অনেক টাকা, অনেক ভালো রোজগার করে, চলো একে একটু কিছু টাকা চাওয়া যাক, এই কাজের জন্য একটু বলা যাক। বললো, না করতে পারলে না, হয়ে গেল লস, তুমি লুজার হয়ে গেলে, গেনার ওরা হয়ে গেল। তো যন্ত্রণা শেয়ার করতে হবে। তোমাদেরকে আমি বলেছি যে তোমাদের যন্ত্রণা শেয়ার করতে কে দেয় না? কেতু। কারণ তোমাদের জন্ম রাশিতে কেতুর প্রভাব থাকে। কেতু কখনো ব্যক্ত করতে দেয় না, অব্যক্ত রাখার চেষ্টা করে, লুকিয়ে রাখার চেষ্টা করে। সেটা ইমোশন হতে পারে, যা কিছু সবসময় লুকিয়ে থাকার চেষ্টা করে, লুকিয়ে রাখার চেষ্টা করে। যন্ত্রণা কোথা থেকে শুরু হয়, সমস্যা কোথা থেকে শুরু হয়, আমি গোড়া থেকে বলার চেষ্টা করছি, শুনে যাও সবটা। তোমাদের যন্ত্রণার সমস্যা, যন্ত্রণা কোথা থেকে শুরু হয়, সমস্যা কোথা থেকে শুরু হয়, আমি একদম গোড়া থেকে বলার চেষ্টা করছি। বর্ষফলের ভিডিও, তোমরা বলবে যে কি বলতে শুরু করলো রে ভাই। হ্যাঁ, নতুন বছর তো, নতুন বছরকে শুরু করার জন্য, নতুনভাবে শুরু করার জন্য যে চিন্তা ভাবনাগুলো করার প্রয়োজন, আমি সেগুলো বলে দিচ্ছি। তারপর তো আমি নিজের ব্যবহারকে যদি ঠিক রাখি, নিজের কর্মকে যদি ঠিক রাখি, তাহলে বিরুদ্ধ গ্রহরা যতই বিরুদ্ধ থাকুক না কেন, খুব ক্ষতি করতে পারবে না, এটাই আমার বলার। তাই কিছু জিনিস তোমরা যদি মনে রাখলে তোমাদের সুবিধা হবে, সেগুলোকে আমি বলার চেষ্টা করছি। যে ভুলগুলো হয়, কম বয়সে হয়, অভিজ্ঞতা না থাকার জন্য হয়, এই বিষয়গুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি। সব কিছুই বলবো, বর্ষফল বলবো, কোন গ্রহগুলো নিয়ে সতর্ক থাকতে হবে সব বলবো, সব বলে যাব। কিন্তু তার আগে আমি এটা বলবই, কারণ কিছু দর্শক আছেন, আমি দেখেছি, যাদের জীবনটা এইরকমভাবে কাটে যে তারা না বলতে পারে না কিছু করতে পারে, শুধু তাদেরকে মানুষ উল্টো পাল্টাভাবে যেভাবে পারে কাজে লাগিয়ে চলে যায়, তার একটুখানি ইমোশনেরও দাম দেয় না। তার যে যন্ত্রণা আছে, তার যে চাওয়া পাওয়া আছে, তার যে একটু ইচ্ছে আছে, সেও যে একটা মানুষ, এইটুকু ভাবনাও ভাবে না তার পরিবারের লোকেরা। এটা একমাত্র বৃশ্চিক রাশির ক্ষেত্রে হয়, অন্য রাশির ক্ষেত্রে সেইভাবে হয় না। তাই বারবার করে বলা যে কোথা থেকে সমস্যা হয়, আমি এইটা বলে দিচ্ছি। তোমার মধ্যে যা আছে প্রকাশ করে দাও, যন্ত্রণা আছে প্রকাশ করো, ডিসকাশন করো, বলো, পরিবারের লোকদের বলো, আমি এই 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 আমি এক্স্যাক্টলি এই ইনকাম করি, এই আমার আসল ছবি, এর বাইরে আমি নই, আমার উপরটা দেখে কেউ বিচার করো না, আমি এর বাইরে পারবো না, রাগ করো আর ভালোই বাসো, আই ডোন্ট কেয়ার, এই রকম মনোভাব চাই। না হলে আজীবনকাল ওই বলবে, এই আমাকে করে নিল রে, আমারটা হয়ে গেল রে, এটা হলো না, কী করবো, বুঝতে পারিনি, হয়ে গেল, যা, এই চলবে। আর বর্ষফলে ভিডিও দেখবে, রাশিফলে ভিডিও দেখবে, দিয়ে বলবে কিছুই হলো না, কিচ্ছু হলো না, যা সব ফসকে গেল। এই চলতে থাকবে? বলো তোমরা, এই কি চলতে থাকবে? তাহলে এরকম চলতে থাকলে হবে না। বড় কিছু করতে গেলে বড় ভাবতে হবে। ইমোশন প্রকাশ করো, প্রথম কর্তব্য। তো এই যেটা বলছিলাম, তো ফার্স্ট আরেকটা কথা বলি, রক্ষণশীল তোমাদের একটা মনোভাব আছে, মানে যেটাকে বলে অনেকে কনজারভেটিভ বলে, কনজারভেটিভ, রক্ষণশীল মনোভাব, অর্থোডক্স বলে কেউ কেউ। তো এই ব্যাপারগুলোকে ভেঙে বেরিয়ে আসতে হবে। আমি এতদিন যে পদ্ধতি করেছি, সে ফলো করেছি, এই পদ্ধতি এখন আর চলবে না। সংসারের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও, এবং পড়াশোনার ক্ষেত্রেও চিন্তাভাবনা বদলাও। যেটা তোমরা করো না, একভাবে চলছে, একভাবে চলুক, এই নিয়ম থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা কথা, তোমরা একটুতেই অস্থির হয়ে পড়ো,
একটু সহ্য শক্তির প্রয়োজন আছে। তোমাদের মধ্যে না প্রতিশোধ স্পৃহাটা খুব বেশি। ও মেরেছে তো আমিও মারব, হ্যাঁ ঠিক, কিন্তু তার জন্য অস্থির হলে চলবে না এবং সময়ের মানে সময়টার অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, সুযোগ পেলে সময়ের সদ্ব্যবহার করতে হবে, সময় পেলে কিন্তু অসময়ে নয়। তোমাদের মধ্যে সবথেকে বড় সমস্যা হলো নেগেটিভিটি, হলো যে যখন রাগ হবে বলে দিলে, যা খুশি মুখ থেকে বলে দিলে, তারপরে নিজের যন্ত্রণা নিজের কাছে রেখে দাও, তারপরে বলো না। এটা বড় সমস্যা। রাগের মাথায় ঝটপট করে বলে দিলে ব্যাস, এটা সমাধান নয়। কি করতে হবে? সহ্য করতে হবে, একটু সহ্য। তা বলে অন্যায়কে সহ্য নয়, সহ্য তোমরা করো, আবার রেগেও যাও, যেটা অন্য রাশির লোকেরা করে না। একটা কথা বলি, আমাদের রাশিচক্রে কিছু স্থির রাশি আছে, তার মধ্যে বৃষ রাশি একটি স্থির রাশি। তো তার সঙ্গে সামান্য একটু ছোট্ট তুলনা টানছি তোমাদের এই কথাটা বোঝানোর জন্য। বৃষ রাশির মানুষরা স্থির রাশি, পৃথিবী রাশি, ওদের মধ্যে দারুণ সহ্য শক্তি আছে, খুব মাথা ঠান্ডার মানুষ ওরা। ওদের মধ্যে প্রচুর রাগ হয়, কিন্তু ওদের রাগ হয় প্রচুর, কিন্তু ওই রাগটাকে না পুষে রাখতে জানে ওরা, যেটা তোমরা পারো না। তোমরা কি পুষে রাখো? তোমরা পুষে রাখো যন্ত্রণা, তোমরা পুষে রাখো কি বলো তো, কষ্ট। রাগ তোমরা পুষে রাখতে পারো না, নেগেটিভিটি, যেটা বৃষ রাশি পারে। বৃষ রাশির লোকেরা রাগ পুষে রাখতে পারে আজীবনকাল, এবং ওইটা নিয়ে ওরা কাজে লাগায়। এইটা শেখো, এটা শিখতে হবে। রাগ হয়েছে মুখে বলবোই না, ঠিক কাজের সময় কাজ করে বেরিয়ে যাও, এটা করো, খুব কাজে লাগবে। আর বললাম, যা চিন্তা করেছো ওই চিন্তাগুলো আগামী দিনে নতুনভাবে করো, এই রকমভাবে চলবে, ব্যাস। এরপরে আবার বলছি তোমাদের রাশিফল বা বর্ষফল, যেটা আমি বলবো বলেছি যে 12 মাসের বর্ষফল বলবো। আমি প্রথমেই বলা শুরু করেছি যে প্রতি বছর কিন্তু গুরুদেব আসে না, কোথায়? সপ্তমভাবে। বৃষ রাশিতে 12 মাস থাকবে, 12 মাস নয়, সরি, এই মার্চের পর থেকে, মার্চের কি এপ্রিলের মাঝামাঝি থেকে, এপ্রিলের মাঝামাঝি থেকেই থাকবেন গুরুদেব। কখন, কোথায়? ওই এপ্রিলের মাঝামাঝি থেকে একেবারে সারা বছর, যে 2024 বাকি যে মাসগুলো আছে, সারা বছর গুরুদেব থাকবেন তোমাদের রাশির সপ্তমভাবে। এবং তখন তোমাদের রাশিতে গুরুদেবের সুদৃষ্টি পড়বে, সুনজর পড়বে। তুলনামূলকভাবে যে সমস্যাগুলো তোমরা এতদিন ভোগ করছিলে বা ফেস করছিলে, সেগুলো থেকে অনেকটা মুক্তি পাবে। 90% সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে, সমস্ত দিক থেকে। গুরুদেব ওখানে থেকে, প্রথমত গুরুদেব যখন সপ্তমে থাকবেন, তখন তোমাদের একাদশভাবে দৃষ্টি রাখবেন। প্রথমে আমি বড় গ্রহগুলোকে নিয়ে আলোচনা করব, তারপর ছোট গ্রহগুলোকে, কারণ বড় গ্রহগুলো সারা বছর থাকবে একই জায়গায়। গুরুদেব যখন সপ্তমভাবে থাকবেন, তখন দৃষ্টি রাখবেন তোমাদের একাদশভাবে। তাহলে একাদশ ভাবটা কি? ইনকাম, আয়, উপার্জন। তাহলে ডেফিনেটলি অর্থের কারক গ্রহ যদি মানে আয়ভাবে মানে নজর রাখে, আয়ভাবে নজর দেয় বা দৃষ্টি দেয়, তাহলে আয় বাড়বে। এখন তুমি বলবে যে আরে ভাই, আমি তো আয় করলে কি হবে, তত তো ব্যয় হয়ে যায়, তাতে আমি কি করব? গুরুদেব কি করবে? তাতে দুনিয়ার লোক কি করবে? আয় ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখতে হবে। আর এমনিতেই আয় স্থানে কেতু আছেন, তো আমি বলেছি একাদশে থাকলে সেতু, পরের ধনে বাঁধে সেতু, ব্যাস, আর কি চাই? গুরু আর গুরু চেলা কেতু একসঙ্গে একাদশ ভাবকে ভাইব্রেট করবে, আয় ভাবকে ভাইব্রেট করবে, শক্তি দেবে। তাহলে আয় বাড়বে, ডেফিনেটলি বাড়বে, লাভ হবে, যা তোমরা এতদিন ধরে পাচ্ছিলে না সেইগুলো হবে এবার। আরেকটা কথা, গুরুদেব ওই যে বৃষ রাশিতে যখন আসবেন,
তখন কৃতিকা, রোহিণী, মৃগশিরা, এই 3টে মিত্র নক্ষত্র, তোমাদের জন্য যে মিত্র গ্রহগুলো আছে, সেই গ্রহগুলোর যে নক্ষত্র, কৃতিকা রবির, রোহিণী চন্দ্র, মৃগশিরা মঙ্গল, এইগুলো তোমাদের মিত্র গ্রহ এবং মিত্র নক্ষত্র। তাই গুরুদেব ওখানে শুভ ফল দেবেন সারা বছর, একটা কথা। 2 নাম্বার, ধনস্থান, ধনপতি সপ্তমভাবে। তার মানে কি? ধনপতি বলছে যে আমি ধন দেব। কোথা থেকে আছি এখন? ওই ব্যবসা কর, ব্যবসা কর, নিজের সর্বস্ব দিয়ে দে ব্যবসা করার জন্য, তাহলে আয় হবে। আয় আবার শুধু আয় হবে না, আবার ধনপতি ওখান থেকে সঞ্চয়ও হবে। তাহলে আর কি চাই? আবার ওই ধনপতি ওটা হচ্ছে পারিবারিক শান্তিটাকেও বজায় রাখবে। আয় ইনকাম হলে, ধন সঞ্চয় হলে আমার পারিবারিক শান্তি বজায় থাকবে। রাহু আছে ওখানে, ভয়ের কিছু নেই। রাহুকে আমি সব শান্ত করব, রাহুর দান করব, রাহুর মন্ত্র জপ করব, হলুদের ব্যবহার করব, বিষ্ণু সহস্রনাম জপ করব। থাক না রাহু, রাহু রাহুর কাজ করবে। রাহু ভালো তো, কম বয়সী ছেলেদের প্রেম দেবে, বিদ্যার জন্য বিদেশে যেতে পাঠাতে পারে, তো ভালো। রাহু সবসময় যে খারাপ কাজ করবে তা তো নয়, রাহু ভালো কাজও করে, তাই ভয় পেয়ে লাভ নেই। পঞ্চমে রাহু থাক না। চতুর্থভাবে আমার শনি আছে, শনি পুরো জায়গাটা ব্যালেন্স করবে, পারিবারিক জায়গাটা, পারিবারিক শান্তি বজায় রাখবে। রাহু পঞ্চমে আছে, থাক, রাহুর কাজ করবে। পঞ্চমপতি যখন আমাকে পঞ্চমপতি সপ্তমভাবে থাকবে, পঞ্চমপতি গুরুদেব যেহেতু, তো তিনি পঞ্চম যখন হয় ওটা কি আমরা বলি স্ট্রাগল, প্রতিভা, গুপ্তবিদ্যা, তারপর উচ্চবিদ্যা, প্রেম, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে গুরুদেব সপ্তমভাবে থেকে। তার মানে কি? তার মানে আমি স্ট্রাগল করলে ব্যবসায় ভালো ফল পাবো, প্রেম ভালো যদি হয় তো দাম্পত্য জীবনে ভালো ফল পাবো। ওদিকে দ্বাদশ ভাবের পতি হয়ে তিনি যাচ্ছেন দ্বিতীয়ভাবে, তার মানে বিদেশ থেকে টাকা ইনকাম করতে পারবো। বোঝা গেল কি বললাম? কালপুরুষের দ্বাদশ ভাব কোনটা? মীন রাশি। মীন রাশির অধিপতিকে গুরুদেব কোথায় থাকবেন সারা বছর? বৃষ রাশিতে। বৃষ রাশি কালপুরুষের ধনস্থান। ধনস্থানে যখন গুরুদেব থাকবেন তাহলে ডেফিনেটলি কিছু ইনকাম হবে। কোন জায়গা থেকে হবে? বিদেশ থেকে। যারা বিদেশে কাজ করো তারা কিছু টাকা পাঠাবে, বিদেশে পড়তে যাবে, সেখান থেকেও আয় হবে। কেউ বিদেশে ইনকাম করতে পারো, বিদেশি কোম্পানি থেকে লাভ করতে পারো, অনলাইন ব্যবসা থেকে লাভ করতে পারো, অনলাইন ব্যবসা শুরু করতে পারো। রাহু আছে ওখানে দশম স্থানে, কালপুরুষের দশম স্থান, তোমাদের পঞ্চম। তাহলে ওখান থেকে যাও। বিদেশি কোম্পানি শুধু নয়, যারা অনলাইনে মার্কেটিং করো তাদের জন্য খুব ভালো সময়। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, যারা মিডিয়াতে কাজ করো তাদের জন্য ভালো সময়, তারা কিছু টাকা ইনকাম করতে পারবে। যারা বিদেশি ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করো, বিদেশি কোনো ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের জন্য ভালো সময়। তারা সারা বছর ভালো রকম আমদানি করতে পারবে, সঞ্চয় করতে পারবে। আর কি চাই? হ্যাঁ, আরও অনেক কিছু চাই, সেগুলো পরপর বলবো, চিন্তার কিছু নেই, পরপর বলবো, শুনতে হবে ভিডিওটা। বৃশ্চিক রাশির মানুষ, তোমরা সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা শুধু নয়, চিন্তাভাবনা শুধু নয়, তোমাদের জীবনযাত্রা, বাঁচার ধরন সব আলাদা। তোমাদের জন্য আমি বলেছি নিরামিষ খেতে হবে সারা জীবন, নেশা মুক্ত হয়ে থাকতে হবে সারা জীবন, ঈশ্বরের পাদপদ্মে নিজের আত্মাকে সমর্পিত, একদম মানে ওখানে দিয়ে রাখতে হবে, মানে নিবেদিত প্রাণ হয়ে থাকতে হবে। এই হলো বৃশ্চিক রাশি। তবেই তোমরা ওই অসাধ্য সাধন করতে পারবে, যে ক্ষমতা তোমাদেরকে ভগবান ইনবিল্ট সহজাতভাবে দিয়েছেন। তোমাদের রাশিটা হলো সৃষ্টি ও ধ্বংস দুটোরই কারক, দুটোর ক্ষমতা সমানভাবে রাখেন। তোমাদের রাশিটাকে বলা হয় শ্মশান ভূমি। শ্মশানের সৃষ্টি ও ধ্বংস দুটোই একসঙ্গে হয়। যাই হোক, এবার যেটা বলি, হতাশ হওয়ার কিছু নেই।
গুরুদেব, রাহু, শনি ও শুক্র এই কজন গ্রহের কৃপা দৃষ্টি তোমাদের ওপর সারা বছর থাকবে এবং মঙ্গলদেব তার সঙ্গে সারা বছর এই সমস্ত শুভ গ্রহের দৃষ্টি নিয়ে বা এদের আশীর্বাদ নিয়ে, কৃপা নিয়ে তোমরা জীবনে যা করতে চাও, যা যা প্ল্যানিং করেছো সব লিস্ট করো। লিস্ট করে ফুলফিল করার দিকে তোমরা নিয়ে চলো নিজেকে, বা কাজ করে চলো, প্রতিনিয়ত করে চলো। দেখবে বছরের শেষে গিয়ে 90% কাজ তোমরা করে ফেলেছো। কারণ শনিদেব আছেন ওখানে একাদশ স্থানে, কালপুরুষের একাদশ স্থানে তোমাদেরকে লাভ দেওয়ার জন্য। আর তোমাদের 4th হাউসে, তার মানে কি লাভ হবে এবার, ডেফিনেটলি শশ মহারাজযোগের ফল হবে এবার। শনিদেবের নক্ষত্রে থাকবেন, তো শনিদেবের নক্ষত্রে থাকলে ডেফিনেটলি লাভ হবে। একটা কথা বলি, শনিদেব নক্ষত্র যার থাক, নিজের রাশিতে থাকবেন, সে বড় কথা ওটা নয় যে কার নক্ষত্রে থাকবেন, নিজের রাশিতে নিজের ঘরে থাকবেন সারা বছর, কেন্দ্রস্থান। তো ওখানে শনিদেব থেকে তোমাদের এবার যা ইচ্ছা পূরণ হয়নি সেই ইচ্ছাগুলো পূরণ করাবেন, বিচার দেবেন। যে অনাচার, যে অবিচারের তোমরা মুখোমুখি এতদিন হয়েছিলে, সেই সমস্ত অবিচারের বিচার এবার হবে, একটা একটা করে হবে। শুধু সময়ের অপেক্ষা, তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, ঈশ্বরে বিশ্বাস রাখো, নিজের উপর ভরসা রাখো, ব্যাস দেখো খালি হবে এবার। কিভাবে হয় দেখে নাও। শনি কাউকে ছাড়ে না, বিচার দেবার জন্যই তিনি গোচর করেন, এটা মনে রেখো। বিচার তো হবেই, সব পাবে, শান্তি পাবে, সুখ পাবে, বিচার পাবে, সমস্ত দিক থেকে পাবে। এবার আমি অন্যান্য ফিল্ডগুলো নিয়ে বলি, লগ্নপতি থেকে শুরু করি। এতক্ষণ যা বললাম বোঝাবার জন্য বললাম, শুরুটা বা সূচনাটা কিভাবে হবে সেগুলো বললাম। এবার একটা একটা করে বলে যাই। লগ্ন ভাবটা সারা বছর আমার শরীর স্বাস্থ্য কেমন থাকবে সারা বছর, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কিছু নেই। কেন? এই জন্যই বলছি, মঙ্গলদেব বিভিন্ন সময়ে শুভ অশুভ সমস্ত রাশি দিয়ে গোচর করবেন। শুভ যখন অবস্থান, শুভ গ্রহের রাশিতে যখন অবস্থান করবেন তখন শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও গুরুদেব তার সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি রাশির ওপর রাখবেন সারা বছর। তাই গুরুর কৃপায় তোমরা এবার এই বছর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার পড়ার কিছু থাকবে না। তোমাদের সামান্য জ্বর জ্বালা সবার হবে, ওগুলো নিয়ে চিন্তার কিছু নেই। বড় সড়ো কোনো সমস্যার মুখোমুখি তোমরা হবে না। আর যদি হয়েও থাকো, যাদের ক্রনিক ডিসিজ আছে, যাদের হার্টের ডিসিজ আছে, তারা তো আর সুস্থ সম্পূর্ণভাবে হয়ে যাবে না, এটা হয় নাকি? তবে তাদের ম্যাসিভ কিছু হবে না, গুরুর কৃপায় তারা রক্ষা পেয়ে যাবে, এটা মনে রেখো। এবার আসছি ধনপতি। ওই যে ধনের কথা বললাম, সম্পদ, ফিক্সড অ্যাসেটের কথা বলছি, যেগুলো যে টাকাটা আমার ব্যাংকে ঢুকবে, আমি সেই অ্যাসেটের কথা বলছি, বা সেই মানির বা টাকার কথা বলছি। সেইগুলো কিন্তু এই বছর বেশি পরিমাণে হবে। তোমরা যা চাইছো বা যা চেয়েছো বা যা মানে আশা করো সেই রকম হবে, বেশি পরিমাণে হবে, হতে বাধ্য। কারণ ওই যে বললাম, এর আগে ব্যাখ্যা দিয়েছি। ব্যাখ্যাটা হলো এটাই যে ধনপতি থাকবেন সপ্তমভাবে। শুধু তিনি ধনপতি নন, তিনি ভাগ্যপতি, কালপুরুষের ভাগ্যপতি, নবমপতি আর দ্বাদশপতি হয়ে তিনি থাকবেন কালপুরুষের দ্বিতীয় স্থানে, ধনস্থানে। ধন দেবেই। তোমরা যদি ঠিকঠাক ক্যালকুলেশন করে ঠিক পথে সম্পদ উপার্জন করার পথটাকে ফলো করো, তাহলে গোচর ফল তোমাদের সাপোর্ট করবে, গুরুদেব অলক্ষ্যে তোমাদের সাপোর্ট করবে। আমি এটুকু বলতে পারি, জোর দিয়ে বলতে পারি। তাহলে গুরুর কৃপা তোমরা পাবে সম্পদ উপার্জনের ক্ষেত্রে এবং সঞ্চয়ের ক্ষেত্রে। তাহলে ডেফিনেটলি অন্যান্য বছরের থেকে এটা ভালো ফল। ব্যবসা বাণিজ্য ভালোই হবে, কারণ সপ্তমে থাকবেন গুরুদেব। এবার আসছি তৃতীয় ও চতুর্থ ভাব। তৃতীয় ও চতুর্থ ভাব মানে বললাম পারিবারিক শান্তি ও প্রতিবেশীদের নিয়ে
বা ভাই বোনদের নিয়ে কেমন কাটবে। চতুর্থ ভাবের ফল খুব ভালো হবে। ভাই বোন পাড়া প্রতিবেশী মাঝে মাঝে যদি শনি জন্মছকে পীড়িত থাকে তাহলে একটু পীড়া দিয়ে চলবে, তবে তারা আন্ডার কন্ট্রোল, তারা নিয়ন্ত্রণে থাকবে। পঞ্চমে রাহু আছেন, তো রাহু পজিটিভ যাদের রাহু হবে পজিটিভ ফল, নেগেটিভ রাহু থাকলে একটু চিন্তার, কি না ওই চিন্তার ওই একটি বিষয়, যদি কখনো তোমরা মনে করো যেহেতু পঞ্চমপতি এখন সপ্তমে আছে, তাহলে যদি কখনো ব্যবসা শুরু করো, নতুন ব্যবসা অনেক টাকা ইনভেস্ট করতে হয়, তাহলে ব্যবসা শুরু করার আগের মুহূর্তে একটু জন্মছকটা বিচার করিয়ে নেবে। যেহেতু রাহু ওখানে আছে, জন্মছকটা বিচার করিয়ে নিয়ে তারপর যা প্রতিকার সেগুলোকে নিয়ে তোমরা ব্যবসা করবে। আর আদৌ ইনভেস্ট করার জন্য তোমার জন্মছক সাপোর্ট করে কি না এটা জেনে নিয়ে ব্যবসা করবে। গোচর ফল 100% সাপোর্ট করবে, কিন্তু জন্মছকটা কেমন আছে সেটা উপর ডিপেন্ড করে তোমরা সিদ্ধান্ত নেবে। শেষ সিদ্ধান্ত নেবার আগে ওটা বিচার করবে, এটাই বলার। তাহলে পঞ্চমপতি মানে পঞ্চম ভাব, সন্তান নিয়ে, বিদ্যা নিয়ে, প্রেম নিয়ে কোনো ভয়ের কিছু নেই। সন্তানকে তোমরা যদি বিদেশে পাঠাবার সামর্থ্য থাকে বা তারও যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা পাঠাবে, সে ওখানে গিয়ে সাকসেসফুল হবেই। পঞ্চম ভাবটা গুপ্ত বিদ্যার জায়গা, ওইখানে আবার কালপুরুষের দ্বাদশ ভাব, তাহলে কি হচ্ছে তীর্থস্থানের জায়গা, ধর্মের জায়গা। যারা ধর্মের জন্য, তীর্থের জন্য ভ্রমণ করতে চাও তারা এই মুহূর্তে, এই সারা বছরে তোমরা করতে পারো, পজিটিভ রেজাল্ট হবে। রাহু ধর্মের জায়গায় মানে যদি তীর্থ করায় তাহলে শুভ ফল দেয়, তোমরা ফিল করবে। যদি ধর্ম লাভের উদ্দেশ্যে, ঈশ্বর লাভের উদ্দেশ্যে যদি কখনো ভগবানের দ্বারগোড়ায় যাও, তোমরা ফিল করবে যে ভগবান তোমাদেরকে আশীর্বাদ করেছেন, কৃপা করেছেন, করবেন এবং তোমাদের সঙ্গে আছেন। এই বছরে হবে, সেটা দেখে যদি কখনো কারোর হয় আমাকে ফোন করে জানাবে। ব্যাস। কেন? এই যে আমি বলেছিলাম, হ্যাঁ ওসব হয় নাকি, হে তোমরা ভালো জানো হয় কি না, তাই আমাকে বলতে হবে না। তবে আমাকে ফোন করে বললে আমি একটু খুশি হব যে কোনো মানুষ তো একটু ঈশ্বরের সান্নিধ্যে এসেছে, তাহলে তার সঙ্গে কথা বললে আমি খুশি হব। ব্যাস এইটুকু প্রাপ্তি যদি তোমরা আমাকে কৃপা করে দাও আমি ধন্য হব। ব্যাস এটাই বলার। আর একটা কথা, রাহু ওখানে থেকে প্রেমটাকে একটু ডিসব্যালেন্স করার চেষ্টা করবে। যারা প্রথম প্রেম করছো, যারা কাঁচা প্রেম বা কাঁচা পীড়িত, তাদেরকে বলবো, কম বয়স বা কাঁচা মাথা যাদের, তাদেরকে বলবো যে প্রেম করো, কোনো সন্দেহ নেই, প্রেম করো। প্রেম তো ওকে আটকাবে না। ঠকে যাও, যদি ঠকায় তো ঠকাক। ওর তোমার মানুষ যখন ঠকায় কি হয়, আমরা যদি ঋণ করে থাকি তো ঋণ মিটে গেল। আর যদি ঋণ না থাকে, ধরো আমি কোনো ঋণ নেই বা আমার কোনো কর্মফল নেই, কর্মফল তো ছিলই, তার জন্য ওটা হয়ে গেল, বেরিয়ে গেল, তবু ধরে নিচ্ছি যে তোমাকে কেউ ঠকিয়ে গেল, তুমি তার জন্য কোনো দায়ী নও, তাহলেও জানবে ও তো ঠকবেই এবং তুমিও আর একটা সুযোগ পাবে। প্রকৃতি তোমাকে সুযোগ আবার একটা করে দেবে, ওই যে দিল সেটাকে আবার তুমিও যাতে দিতে পারো সেই ব্যবস্থা করার, অর্থাৎ প্রতিশোধ নেবার, বা এই যে 2 এ 2 4 করার। সুতরাং ঘাবড়াবার কিছু নেই, প্রেম করো। যেগুলো মনের যে আবেগ তাকে আটকাবে না, হ্যাঁ তবে অন্যায় করে নয়, করো। একতরফা প্রেম ওটার কোনো মানে নেই, করো তাকে ফ্রুটফুল করার জন্য, এফেক্টিভ করার জন্য, সাকসেসফুল করার জন্য যা এফোর্ট দিতে লাগে করো, হবে। এফোর্ট দাও, 100% এফোর্ট দাও। আমি বলছি যারা প্রেম করছো কাঁচা মাথাদের বলছি, প্রেম করো, মন থেকে করো। পুরো প্রকৃতি, পুরো ব্রহ্মাণ্ড, ইউনিভার্স তোমাদের সাপোর্ট করবে যদি মন থেকে করো। শুধু চোখের ভালো লাগা বা চোখের খিদে এই রকম করে প্রেম করো না। যদি মন থেকে করো,
তোমরা ফিল করবে যে গোটা ব্রহ্মাণ্ড তোমাদের পাশে আছে, যদি মন থেকে হয়, দরদ দিয়ে হয়। বাস খালি মনে রাখবে দরদ হওয়া চাই। ওকে পেলাম না তো কালকে আমি বললাম চামেলি নয়তো চম্পা, হ্যাঁ চম্পা নয়তো অন্য কেউ, চুমকি, এরকম করো না ভাই। চম্পা তো চম্পাই, একদম স্ট্যাম্প, ওরই পিছনে পড়ে থাকবো, লাগুক 6 মাস সময়। এইটা মনে রাখবে। ওই চম্পা চুমকি চামেলি ওসব করো না, ওসব করলে কিছুই হবে না, বুঝতে পারছো? ব্যাস এটা মনে রেখো। এবার আসছি ষষ্ঠপতি। ষষ্ঠপতিকে মঙ্গলদেব, তোমাদের তো লগ্নপতি, শরীর স্বাস্থ্য তিনি ভালো রাখার দায়িত্ব নিয়েছেন, ঠেকা নিয়েছেন, কোনো চিন্তা নেই। রোগ জ্বালা কী নিয়ে হবে? হবে তো বটেই। রোগ জ্বালা বেশি যেটা হবে সেটা হচ্ছে মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে যাবেন, যখন রাহু মঙ্গলের সঙ্গে কানেকশন হবে, যখন মঙ্গল বুধের সঙ্গে কানেকশন হবে রাশিচক্রে, তখন যেটা হয় রাহুর সঙ্গে কানেকশন হলে হার্টের প্রবলেম দেখা দেয়, রক্তের প্রবলেম দেখা দেয়। যখন মঙ্গল বুধ একসঙ্গে হবে তখন নার্ভের প্রবলেম দেখা দেয়, যেটা তোমাদের বেশি হয়ে থাকে। এই সমস্যাগুলো থেকে এড়িয়ে চলার জন্য যদি তোমাদের শরীরে কোনো রকম লক্ষণ দেখা দেয় সেগুলো নিয়ে সজাগ থাকবে এবং খুব খুব তৎপরতার সঙ্গে প্রতিকার করবে। প্রতিকার মানে ডাক্তার দেখানোর কথা বলছি, তারপরে জ্যোতিষের কাছে যেতে হলে যাবে, কোনো চিন্তা নেই। এইবারে আসছি ঋণ রিপু অর্থাৎ শত্রু জ্বালা, ষষ্ঠ ভাব। শত্রু তোমাদের কেমন পীড়া দেবে কি না? শত্রু পীড়া সব মানুষের আছে, এর থেকে রেহাই কারো নেই। ভগবান শ্রীকৃষ্ণের ছিল না আমি তুমি কে, থাকবেই, তবে তারা কন্ট্রোলে থাকবে। এই জন্য থাকবে শনিদেব আছেন ওইখানে, দৃষ্টি রাখছেন কোথায়? তোমাদের শত্রু ভাবে, তাই শত্রুরা কন্ট্রোলে থাকবে। শত্রুরা যতই লাফালাফি করুক কিচ্ছু করতে পারবে না। আমি বলেছি আগেও বলেছিলাম, তোমাদের শত্রু তোমাদের কন্ট্রোলে থাকবে আর থাকে, তোমাদেরকে মেপে চলে, মেপে, যে জানে যে ছোবল দেবার আগে ভাববে, যে জানে যে যদি একবার কিছু করি তো ছোবল এমন খাবো সারা জীবন মনে রাখবো, মনে থাকবে, ওটা সহজে ঘাঁটায় না। তো শত্রুকে নিয়ে চিন্তা করার কিছু নেই। এবার আসছি লোন শোধ হবে কি না, ধার করেছো সেটা শোধ হবে কি না। যদি তোমরা লোন করে থাকো, ধার করে থাকো, আমি বলছি ধরো 100 টাকা ধার করেছো, এই বছরটা এমন একটা বছর আসছে তোমাদের জন্য, লোন করলে তোমাদের মধ্যে এমন সামর্থ্য বা যোগ্যতা তৈরি হবে যে তোমরা 90 টাকা তোমরা ইজিলি তোমরা শোধ করতে পারবে। আর আমি বারবার বলেছি লোন বা ধার করা তোমাদের জন্য নিষিদ্ধ, সেটা করবে না। কিন্তু যদিও আবার সংসার চালাবার জন্য যদি কখনো করতে হয়, আয়ত্তের মধ্যে থেকে করবে এবং তাকে শোধ করার চেষ্টা করবে। আর তোমাদেরকে বলছি ঋণ রেখে তোমাদের মৃত্যু নাই, ঋণ রেখে তোমাদের মৃত্যু নাই, মৃত্যু হবে না, তোমাদের সে ছুটি নাই। তাই বলছি ঋণ রেখে যাবে না, সে যার কাছেই ঋণ হোক। আর যদি ঋণ থেকেই মৃত্যুবরণ করো শান্তি পাবে না, ফের ফিরিয়ে দেবে। সেটা সবার ক্ষেত্রে সত্যি, কিন্তু তোমাদের ক্ষেত্রে বেশি। এই যেমন বলেছিলাম সব রাশির লোকেরা এনজয় করুক, মাছ মাংস ডিম খাক, তোমাদের খাওয়া চলবে না। কিন্তু তোমাদের ওই যে সবার জন্য সব কিছু খাটে না, পারো না, হবে না, সেসব অন্য কথা, কিন্তু নিয়ম। যাই হোক, তাহলে শত্রুপীড়া, লোন, রোগ এগুলো বললাম ষষ্ঠ ভাবের জন্য। সপ্তম ভাব দাম্পত্য জীবন আর ব্যবসা, অতি উত্তম ভাব। শুক্র দাম্পত্য যে পতি, মানে ওই যে সপ্তম পতি শুক্রদেব, তিনি যখন তোমাদের মঙ্গলের সঙ্গে রবির সঙ্গে, এই দুটো গ্রহের সঙ্গে যখন সহাবস্থান করবেন গোচরকালে রাশিচক্রে, এই কয়েকটা দিন ছাড়া বাকি সমস্ত মানে বছরের বাকি কটা দিন বা বাকি কটা মাস দাম্পত্য জীবন ও ব্যবসার জন্য অতি উত্তম সময়। সেখান থেকে তোমরা কিছু অ্যাচিভ করবে,
সেটা দাম্পত্য জীবন থেকেও তোমরা নতুন কিছু অভিজ্ঞতা, কিছু সুখ, তোমরা কিছু নতুন কিছু ওখান থেকে যে দাম্পত্য জীবনের কারণে যদি যে অ্যাচিভমেন্টটা হয়, সেটা হতে পারে নতুন পরিবার, হতে পারে নতুন পরিবারের সদস্য, হতে পারে তাদের থেকে সম্মান বা স্বীকৃতি হতে পারে, সেগুলো তোমরা পাবে। অ্যাচিভ তো নিশ্চিত পাবে তোমরা। আসছি এবার অষ্টমপতি বুধের কথায়। অষ্টমপতি বুধ, এইটাকে নিয়ে একটু চিন্তা আছে। উনি মাঝে মাঝে টাকার ক্রাইসিস দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু পারবেন না। তার থেকে গুরুদেব অনেক বেশি বলবান হয়ে তোমাদের রাশিতে দৃষ্টি রাখার কারণে সামান্য কিছু আর্থিক ক্রাইসিস মাঝে মাঝে দেখা গেলেও তোমরা সেটাকে অবলীলায় ওটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, বা ওই যে সমস্যাটা তোমরা অবলীলায় সমাধান করতে পারবে। তাই কিছু চিন্তার ওই জায়গায় নেই। মানে কি জায়গায় না, আর্থিক ক্রাইসিসটা নিয়ে চিন্তার কিছু নেই। লটারি যারা কাটছো বা লটারি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছো, তাদের বলবো লটারি কাটো। এই বছর অনেকেরই প্রাপ্তি যোগ আছে, তোমরা কাটো, শুরু করো। আর রেগুলার না কাটলেও তোমরা একটা নির্দিষ্ট সময় মতো করে, ধরা যাক মাসে একবার কি মাসে দুবার, এরকম নিয়মে কাটো। পাচ্ছ না, নো প্রবলেম, আবার কাটো, কিন্তু নির্দিষ্ট নিয়ম ফলো করে কাটো। লটারিও একটা আর্ট, লটারি পাওয়াটা, লটারিতে জেতা সবার দ্বারা হয় না। যারা জেতে তারা একটা কৌশল অবলম্বন করে, সেই কৌশলটাকে অবলম্বন করো, ফলো করো। সব জায়গারই একটা বা সব কাজেরই একটা পলিসি থাকে, একটা এথিক্স থাকে। সেই এথিক্সটাকে বা পলিসিটাকে ফলো করো, নিশ্চয়ই পাবে। এর আর কিছু বললাম, বিমা সূত্রে লাভ হবে, হঠাৎ করে প্রাপ্তি যোগ হবেই। কারণ ওই যে অষ্টমপতি বুধ, ওইটা তো আমাদের আয়ভাবে গুরুদেবের দৃষ্টি আছে, ওইখানে কেতু বসে আছে কন্যা রাশিতে। তাহলে ওই বুধই একটু ক্রাইসিস দিলেও বছরের শেষের দিকে ওই বুধই তোমাদের কিছু পাইয়ে দেবে, এটা মনে রেখো। তাই এই বছরটা অনেক 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 ভালো বছর, এটা আমি আগে থেকে এখন থেকে তোমাদের খুব আনন্দ সহকারে জানিয়ে রাখছি। তাই যারা মনে করো, আমাকে যারা জ্ঞান দাও, হ্যাঁ লটারির জন্য বলছো, এসব তো ভালো নয়, আমি আবার বলছি, নিজের কাছে নিজের পকেটে জ্ঞানটা রেখে দাও। আমি খুব বিনম্র সহকারে, খুব বিনয়ের সঙ্গে বলছি যে যার যা জ্ঞান আছে দয়া করে পকেটে ভরে রাখো। সবার জ্ঞান আছে ভাই। আজকালকার যুগে একটা 12 বছরের বাচ্চা এত স্মার্ট, এত জ্ঞানী, যে তাদেরকে তর্কে হারাতে গেলে না 3 বার মাথাটা চুলকুতে হয়। ঠিক আছে, তাই ওইসব জ্ঞান রেখে দাও। জ্ঞান নিজে যে যার যখন যার হয়, যার জলে তখন সে বোঝে। আচ্ছা, এবার আসি নবমপতি চন্দ্রদেবকে নিয়ে কি বলবো বলো তো। ওই ব্যাটাকে খুব অস্থির তোমাদের করে রাখে। নবমপতি, তোমাদের যে নবমপতি চন্দ্র তোমাদের বৃশ্চিক রাশিতে ডাউন হয়ে বসে থাকে। এইবারে একটা কথা, চন্দ্রদেব যদি বিশাখায় থাকে তো 100-র মধ্যে 90% স্ট্রাগল ভাগ্যকে উন্নত করার জন্য বা অনুকূলে আনার জন্য। আর যদি অনুরাধায় থাকে তাহলে 80% স্ট্রাগল। আর যদি জ্যেষ্ঠায় থাকে চন্দ্র তাহলে 70% স্ট্রাগল। এই বিষয়টাকে মাথায় রেখে তোমরা ভাগ্যকে অনুকূল করার জন্য এবং চন্দ্রকে অনুকূল করার জন্য তোমরা চেষ্টা করো। বারবার বলেছি, তোমাদের ইষ্ট দেবী এবং দেবতা মহাকাল আর মহাকালী, এইরাই দুজন পারে তোমাদের যে অবস্থা, মানে অর্থাৎ চন্দ্রের যে নীচ অবস্থা, ভাগ্যকে অনুকূল করার জন্য যা যা করার দরকার সেটা একমাত্র ওরাই পারে, ওরা দুজনই পারে। ওদেরকে ধরে থাকো, একদম দিচ্ছে না ফল, না দিয়ে যাবে কোথায়, ধরেই ছাড়বো, ফল পেয়েই ছাড়বো। আজ দেবে না কাল দেবে, তোমাকে দেবে না তোমার সন্তানকে দিয়ে যাবে তোমার জেদের জন্য। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি, এই কবিতাটা বা এই যে ঘটনাটা
তোমরা নিশ্চয়ই জেনেছ বা জানো, মা অন্নপূর্ণা ওই ঈশ্বরী পাটনি বা ঈশ্বরী মাঝিকে তাকে দেখা দেয়নি বা তাকে হয়তো ফল দিল না, কিন্তু তার ছেলেকে সারা জীবন দুধে ভাতে থাকার বরদান দিয়ে গেছিলেন। ঠিক সেই রকমই তোমাদের ক্ষেত্রেও এই রকম হতেও পারে যে মা অন্নপূর্ণা চাইলে সারা বছর তুমি ওই মা অন্নপূর্ণাকে জবা ফুল দিয়েছো বলে তোমার সন্তান দুধে ভাতে থাকবে। তাই মনে রেখো, হ্যাঁ মা দিচ্ছে না কিছু হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, ওসব ছেড়ে দাও। লাভের জন্য ঈশ্বরকে পুজো করবে না, করতে হলে ঈশ্বরকে ভালোবেসে করবে, না হলে ফালতু ওইসব ছেড়ে দাও, করবে না, দরকার নেই। ঈশ্বর বলেনি যে তোমাকে জবা ফুল দিয়ে পুজো করতে হবে, কিচ্ছু দরকার নেই। দেখবে না পুজো করেও শান্তি পাবে। ঈশ্বরের খালি মন স্মরণ করো, মানে ঈশ্বরকে সত্তা যে তার যে স্বরূপ আছে সেটাই স্মরণ করো, নাম করো, ভক্তি করো। ওই ঠাকুর যেমন করতেন এরকম হরিনাম করতেন, হাত জোর করে মায়ের নাম করতেন, ওনাম করেই করো, দেখবে কি শান্তি আর কি শক্তি পাবে। দেখবে কে বলবে এগুলো, কে বোঝাবে? বুঝতে নিজেদেরকে হবে, আর নিজেরাই বুঝতে পারবে। এইগুলো কেউ বোঝাতে পারে না, বুঝিয়ে বলতেও কেউ পারে না। এই অনুভূতি, দৈবিক অনুভূতি কে বোঝাবে? সাধ্য কার? কার জ্ঞান এত আছে যে দৈবিক অনুভূতিকে বুঝিয়ে দেবে? নিজে নিজে বুঝতে হয়, আর তারা সেটা তোমরা পারবে ভালো করে, দারুণভাবে পারবে। করো, এটা করে যাও। কি করে যাবে? ঈশ্বরের শরণাপন্ন হয়ে তাকে বলে যাও। কোনো আচার বিচার নয়, কোনো কিচ্ছু আচার বিচার লাগবে না তোমাদের। যেগুলো বলি আচার বিচার করতে, শুধু এইটুকু এই কারণে করি যাতে মনটা স্থির হয়। অস্থির মন তো, এই মনটাকে স্থির রাখার জন্য বলি। যদি তাতেও স্থির নেই, কী করব? ধ্যানে বসতে হবে না, দরকার নেই। চলতে ফিরতে নাম নাও, নাম গান করো, ভক্তিতে থাকো। ভক্তি মানে মস্তি, ভক্তি করলে ফুর্তিতে থাকবে, এই হলো ব্যাপার। নবমপতির জন্য এতগুলো কথা বলতে হলো এই কারণে যে নবমপতিটা সবসময় আজীবনকাল ডাউন থাকবে। যাই খুশি করো, ভাগ্য যদি অনুকূল না থাকে অন্যান্য জিনিসগুলোকে সহজে অনুকূলে আনা যায় না। আর ওই ভাগ্যবতীকে একমাত্র অনুকূল রাখতে পারেন তোমাদের ইষ্ট দেবদেবী। এবার আসছি দশমপতির কথায়। ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, তা যাক, আমি জানি 5টা লোক দেখবে, তাদের জন্যই ভিডিও করছি। জয় তারা। চলো ঠিক আছে, এবার দশমপতির কথায় আসি। দশমপতি রবিদেব। রবিদেব তোমাদের কর্মপতি, আর রবিদেব তোমাদের মিত্র গ্রহের মিত্র, তোমাদের মিত্র রাশির মিত্র। তাহলে কর্মের জায়গাটা মাঝে মাঝে ডিস্টার্ব দেখা দেবে। কখন? রাহুর সঙ্গে যখন রবির যখন দেখা হবে, সে অনেক দেরি। কখন? রাহুর সঙ্গে রবির দেখা হবে এপ্রিল মাসে, বাংলায় চৈত্র মাসে। কখন? 2024-এর এই এপ্রিল মাসে, বা ওই মার্চের শেষের দিকে, মাঝামাঝি করে এরকম সময়, বাংলায় চৈত্র মাস। তো এই সময়টা যারা কর্ম করছো, যাদের জন্মছকে কর্ম জায়গাটা ডিস্টার্ব আছে, তাদের কিন্তু সমস্যা তৈরি হবে। ওই মাসটা তোমরা একটু সাবধানে থেকো। বাকি সময়টা তোমাদের চিন্তা করার কিছু নেই, সেই রকমভাবে যেমন চলছে তেমন চলবে। প্রতিকার করলে আবার ভালো ফল পাবে, যদি কোনো সমস্যা থাকে তো, এই ব্যাপার। আর এবার আসছি একাদশপতি। একাদশপতির কথা বলেছি বুধদেব। তিনি প্রথমে ক্রাইসিস দেবেন, কিন্তু সিদ্ধান্ত যদি তোমরা ঠিক নাও, উনি আবার ক্রাইসিস থেকে উদ্ধার করার রাস্তা তিনিই দেবেন। তিনি বুদ্ধির কারক, তিনি অর্থের কারক। আজকালকার যুগে, আজ বর্তমান সময়ে অর্থ মানে বুদ্ধি, বুদ্ধি মানে অর্থ, এটা মনে রেখো। আবার কেউ বলে সময় মানে অর্থ, অর্থ মানে সময়, এবং দুটোরই কারক হচ্ছে এই বুধ। তাই বুধকে ছেড়ে কিছু হবে না। তো এই বুধের ঘরে কেতু আছেন, আর ওখানে গুরুদেবের দৃষ্টি রাখছেন যে সিদ্ধান্ত সঠিক নাও, সময়ের ব্যবহার করো সঠিক, তাহলেই অর্থ পাবেই, পেতে বাধ্য। সেই জন্যই গুরুদেব দৃষ্টি রাখছেন, সুনজর রাখছেন সারা বছর।
দ্বাদশপতি শুক্রের কথায় আসছি। শুক্রদেব তিনি প্রথম ধনস্থান দেখবেন, তারপরে ব্যয় দেখবেন। বলছে ধন কামাও, খুব সুযোগ দেব, ওখানে গুরুদেব আছেন। কিন্তু ব্যয় যদি ভারসাম্য না রাখো বা যদি নিয়ন্ত্রণ ব্যয়ের মধ্যে না রাখো, ওই শুক্রদেব কিন্তু বছরের শেষে একটু বেগ দেবে, কারণ ব্যয় করিয়ে দেবে। কী জন্য? দাম্পত্য জীবনের কারণে, ব্যবসার কারণে কিছু ইনভেস্ট হবে তো ব্যয় হবে, দাম্পত্য জীবনের কারণে কিছু ব্যয় হবে, কিছু লাক্সারিয়াস আইটেম কিনতে হতে পারে। ওই যেহেতু ওটা শয্যা সুখ, যেহেতু ওটা বিদেশ, যেহেতু ওটা ভ্রমণের জায়গা, তা এই পারপাসে বা এই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য কিছু ব্যয় হতে পারে। এইগুলো মনে রেখো। তো ব্যয় আবার দ্বাদশ ভাবটা আবার কিছু আইনি জটিলতার জায়গা, হসপিটালের জায়গা, এই জায়গাগুলো মনে রাখতে হবে যে হসপিটাল, কিছু আইনি ঝামেলা, এই সব বিষয়গুলোর জন্য কিছু টাকা খরচা হবে। তো এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, অর্থাৎ আয় আর ব্যয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখি, 2024 সাল এমন একটা বছর যে 2024 সাল তোমাদের দেবে বেশি নেবে কম। অর্থাৎ তোমাদের যদি শেষে তোমরা যদি দেখো যে ক্যালকুলেশন করো বা যদি হিসাব করো, তাহলে দেখবে যে তোমাদের পাওনাটা বেশি হচ্ছে আর দেওয়াটা কম থাকছে। আর একটা কথা লাস্টে না বললেই নয়, 2024 তোমরা হিসেব করে দেখো, 2024 তার মানে 2 2 4 আর এদিকে 4 কটা 8 মানে শনির বছর মানে হলো শনির প্রভাব থাকবে সারা বছরে, অর্থাৎ বছরের প্রত্যেকটা দিন মাস এর ওপরে শনির একটা প্রভাব থাকবে। শনি যখন কোনো বছরকে নিয়ন্ত্রণ করে বা কোনো বিষয়কে যখন নিয়ন্ত্রণ করে, তাহলে শনি কি চায়, কি ডিম্যান্ড করে আমাদের কাছ থেকে? শনি বলে আমি যেমন ডিসিপ্লিনড, আমি যেমন নিয়ম মানি, নিয়ম মেনে চলি, নীতিবান, আদর্শবান, বিবেকবান, ধার্মিক, তাহলে আমার জাতকরা সেই রকম হবে, এটা আমি আশা করি। তাহলে শনি তোমাদের কাছ থেকে এই রকম ধরনের ব্যবহার আশা করেন। সময়ের উপযোগী মানে সময়কে ব্যবহার করা, সময়ের অপচয় না করা, অর্থের অপচয় না করা, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা, পারিবারিক শান্তি বজায় রাখা। শনি বিশ্বাস করেন প্লেন লিভিং হাই থিঙ্কিং, এই পলিসির ওপরে। তাহলে তোমাদের জীবনটা হবে প্লেন লিভিং বাট হাই থিঙ্কিং বিগ করো, হাই করো, বাট লিভিং হবে প্লেন, সাধুর মতন, ফকিরের মতন জীবনযাত্রা, চলা বলা, ওঠা বসা। কিন্তু তোমার কথা শুনে লোকে বলবে তুমি বড় কোনো সাধু, সাধক, কোনো ফকির, কোনো দরবেশ। মনে রেখো, এগুলোই তোমাদের শক্তি। তোমরা যত অর্থ ইনকাম করো, তোমাদের পরিচয় অর্থ নয়, তোমাদের পরিচয় নিজের মধ্যে থাকা সেই ঐশ্বরিক শক্তি, যে শক্তি তোমাদের আর 5 জনের থেকে আলাদা করে রাখে। তোমাদের প্রতি লোকে আকৃষ্ট হয় অটোমেটিক, তোমাদের প্রতি লোকে আকৃষ্ট হয়, কাউকে বলতে হয় না যে এই লোকটা এই পরিচয়। তোমরা কথা বললেই লোকে বুঝতে পারে তোমাদের মধ্যে একটা অন্যরকম শক্তি আছে। তাই এই শক্তিগুলোকে কাজে লাগাও, শনির আদর্শে চলো সারা বছর। ধার্মিক শনি চায় যে একজন, তার যে জাতকরা আছে বা একটা মানুষ, সে ধার্মিক হোক। কেন্দ্রভাবে 4র্থ স্থানে শনি আছেন মানে মনের মধ্যে তিনি আছেন, শনি থাকছেন। তাই মনের মধ্যে শনির প্রিন্সিপাল, শনির আদর্শকে রেখে চলো। এই বছরে তোমরা শনির আদর্শকে যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে বছরের শেষে লাভবান হবে। বছরের শেষে তোমরা অনেক কিছু অর্জন করবে, সেটা মান সম্মান, অর্থ, প্রতিষ্ঠা, কর্ম, সব কিছু পাবে তোমরা। তো এটা মনে রেখো। এরপরে লাস্টে আমি যা বলেছিলাম যে বলবো, সেগুলো বলে যাচ্ছি। এগুলো মনে রাখা খুব প্রয়োজন। আমি সব ভিডিওতে বলি না, বছরের শেষে এই বর্ষফলের ভিডিওতে বলি। আর এটা যেহেতু বর্ষফলের ভিডিও, তাই আজ আমি বলবো এই বিষয়গুলো শুনে রাখো, তোমরা নোট করে রাখবে, তোমরা এগুলো তোমাদের কাজে লাগবে।
মিত্র রাশি, তোমাদের বৃশ্চিক রাশির মিত্র রাশি কোনগুলো? কর্কট, ধনু, সিংহ, মেষ, এইগুলো বৃশ্চিক রাশির মিত্র রাশি। আবার মীন রাশি মনে রেখো। আর শত্রু রাশি বাকি সবাই, তাহলে রাশি শত্রু হয়ে গেল। শুভ বর্ণ লাল, কমলা, গোলাপি, এই সমস্ত। শুভ রত্ন বৃশ্চিক রাশির জন্য শুভ রত্ন কোনটা হবে? রক্তপ্রবাল, পোকরাজ, চুনি। শুভ সংখ্যা সবসময় 3, 9, 1, 2। শুভ ধাতু সোনা, তামা। শুভ তিথি তৃতীয়া, ষষ্ঠী, নবমী, দ্বাদশী। শুভ তারিখ যে কোনো মাসের 1, 2, 3 ও 9, এই কটা। শুভ বার রবি, সোম, বৃহস্পতি, মঙ্গল, এইগুলো। শুভ প্রহর দিনের বেলায় ও রাত্রিবেলায়, চতুর্থ প্রহর যেটা হবে সেটা তোমাদের শুভ প্রহর। প্রহর কী জিনিস পরে তোমরা চেষ্টা করবে জানার, আর যদি না জানো কমেন্টে জানাবে, আমি পরে ভিডিও এনে বলে দেব। তিথি তোমরা জানো নিশ্চয়ই, প্রতিপদ ও একাদশী, এটা তোমাদের শুভ তিথি। শুভ মাস তোমাদের জন্য শুভ মাস সব সময় বলবো জ্যৈষ্ঠ মাস, এটা আমার বিচারে জ্যৈষ্ঠ মাস। অশুভ মাস কোনটা? আশ্বিন মাস। শুভ মূল অনন্ত মূল। শুভ যন্ত্রম বগলামুখী যন্ত্রম। শুভ কবচ বগলামুখী কবচ। দান করলে তোমরা কি করবে? দান করলে সবসময় অবশ্যই যেটা করা দরকার সেটা হলো রাহু এবং শনিদেবের বস্তুগুলোকে তোমরা দান করবে, কারণ ওই দুটো গ্রহই তোমাদেরকে যন্ত্রণা বেশি দেয়, তাই ওদেরকে শান্ত রাখাটা প্রয়োজন। তো আর যদি রুদ্রাক্ষ ব্যবহার করতে চাও, রুদ্রাক্ষ বলবো বৃশ্চিক রাশির জন্য মঙ্গলদেবের শক্তি, আমি মনে করি শক্তির জন্য একটাই রুদ্রাক্ষ বেশি চলে, সেটা হলো একমুখী রুদ্রাক্ষ। তারপরে জন্মছক অনুযায়ী বিভিন্ন জনের বিভিন্ন রুদ্রাক্ষ প্রয়োজন হয়, তো সেটা পরে জন্মছক বিচার করে নিতে পারো। আমার এটুকু বলার ছিল। আজকে রাশিফলের ভিডিও বা বর্ষফলের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সব কিছু বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। কেউ বোর ফিল করতে পারো, অনেকে ভিডিও বড় হয়েছে বলে হয়তো ক্লিক করবে না, এরকমও হতে পারে, নো প্রবলেম। 5টা লোকই দেখুক, তারা কিন্তু যারা দেখবে তারা যেন সব কিছু জানতে বুঝতে পারে, তাদের জন্য ভিডিও তৈরি করা। তাই হোক।